আপনার যদি কিছু সঞ্চয় থাকে তাহলে আপনি সেটা ভবিষ্যতে খরচ করতে পারবেন। আপনার যদি প্রচুর ঋণ থাকে তাহলে আপনাকে প্রতিদিন এর জন্য কষ্ট করতে হবে এবং ইন্টারেস্ট সহ সেই ঋণকে পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ডের ঋণ যদি আপনি করেন তাহলে তার বার্ডেন এত বেশি হবে, আপনি যদি পরিশোধ করতে না পারেন আপনার জীবনের উপরে একটা নির্যাতন নেমে আসবে। ঋণ করে ঘি খাওয়াকে এই জন্য আমার কাছে অযৌক্তিক মনে হয়, কিন্তু যে টাকাটা আপনি আয় করছেন সেই টাকা থেকে অল্প অল্প করে সেভ করে আপনি সম্পদকে বৃদ্ধি করবেন, এটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয়। এবং আমি আমার সাথে যারা সংযুক্ত তাদেরকে অনুরোধ করি যে আপনারা প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সঞ্চয় করুন যেটুকু পারেন। সঞ্চয় একটা অভ্যাস, এটা যতটা না আপনার সামর্থ্য তার চাইতে বেশি এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি কিভাবে, কোন পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখেন তার উপরে নির্ভর করে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি প্রতিদিনের অল্প অল্প সঞ্চয় করে আপনি বড় লক্ষ্য পূরণ করতে পারবেন কিভাবে, সেই বিষয় নিয়ে। আমরা জানি অনেক ভিক্ষুক কোটিপতি হয়েছে, কিন্তু লক্ষ টাকা বেতন পেয়েছে যারা বা পাচ্ছেন যারা, তারা অনেক ঋণ রেখে মৃত্যুবরণ করেছেন। তাহলে ভিক্ষুক কোটিপতি হয়েছে আর অনেক টাকা নিয়ে যারা ডিল করেছে তারা ঋণ রেখে পরপারে পাড়ি জমিয়েছেন। কেন? বড় কারণ হচ্ছে এর মধ্যে সঞ্চয় প্রবণতা ছিল না, খরচে মানসিকতা ছিল, কিন্তু সেটা খরচে নয়, সেটা মূলত অতি খরচে মানসিকতা ছিল। এই জন্য আমি বারবার বলেছি যে আপনি মিতব্যয়ী হবেন, কৃপণতাকে পরিহার করবেন, আবার অতি খরচে হবেন না। প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে অল্প করে হলেও সঞ্চয় করেন, তাহলে বড় যে লাভ হবে সেটা হচ্ছে আপনি ঋণের বাইরে থাকবেন, বিশেষ করে মন্দ ঋণের বাইরে থাকবেন, আর আপনি আপনার সামর্থ্যের মধ্যে চলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে প্রতিদিনের সঞ্চয় টিপসটা কি হবে? আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা অনুসরণ করেছেন তারা হয়তো কিছু ধারণা পেতে পারেন। যেমন আপনি কাঁচা বাজারে গেছেন, আপনার পকেটে 1000 টাকা, আপনি 2-3টা দোকান থেকে কিনছেন, এক জায়গায় 100 টাকার নোট দিলেন, আপনি 10 টাকা ফেরত দিল আপনাকে, ওটা আরেকটা পকেটে রাখুন। আরেক জায়গায় আপনি 500 টাকার নোট দিলেন, আপনাকে 50 টাকা ফেরত দিল, ওটা আপনি আরেকটা পকেটে রাখুন। এই যে প্রতিটা আইটেম থেকে টাকা ভাঙানোর পরে যে খুচরা অংশটুকু থাকছে এটা আপনি সঞ্চয় করুন, পকেটে রাখুন এবং বাসায় এনে কোনো একটা জায়গায় রাখুন। মাস শেষে দেখবেন যে এই ছোট ছোট সঞ্চয় মোটামুটি একটা বড় সঞ্চয় রূপ নিয়েছে। কারো কাছে হয়তো এটা 500 টাকা হতে পারে, কারো কাছে এটা 5000 টাকা হতে পারে, কারো কাছে এটা 100 টাকা হতে পারে। যার ইনকাম লেভেল যেমন, যার কনজাম্পশন লেভেল যেমন, তার সঞ্চয় লেভেলও তেমন হবে। সুতরাং এই যে প্রতিদিনের যে সঞ্চয় অভ্যাস, এটা আপনি গড়ে তুলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মগজের মধ্যে আপনি ঢুকিয়ে ফেলেন যে প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনি কিছু না কিছু সঞ্চয় করবেন। সঞ্চয় শুধু টাকা নয়, সঞ্চয় আপনার শক্তি, সঞ্চয় আপনার সময়, সবই। এর পরের প্রশ্ন আসে যে সঞ্চয়ের ক্ষেত্রে পরিকল্পনাটা কি হবে? যে কোনো কাজই আপনি করুন সেটা একটা পরিকল্পনার অংশ। সঞ্চয়ও হবে আপনার একটা পরিকল্পনার পার্ট হিসাবে। পরিকল্পনা কি হতে পারে? শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম। আপনি এখান থেকে 5 বছর পরে যে টাকার প্রয়োজনীয়তা আসবে সেটা কিভাবে মেটাবেন সেই পরিকল্পনা করার পরে আপনি এখন থেকে সঞ্চয় শুরু করবেন। বাচ্চাদের জন্য এডুকেশন সংক্রান্ত খরচ মেটানোর জন্য আপনার টাকা সঞ্চয় করা লাগতে পারে, আপনার রিটায়ারমেন্ট সেভিংসের জন্য আপনার টাকা সঞ্চয় করা লাগতে পারে, বাড়ি কিনবেন তার জন্য আপনি ডাউন পেমেন্ট কিনবেন তার জন্য টাকা সঞ্চয় করা লাগতে পারে, আপনি হজে যাবেন, হজ স্কিমে আপনি টাকা সঞ্চয় করতে পারেন। এরকম বিভিন্ন পরিকল্পনা আপনি করে নেবেন। করে নিয়ে আপনি যে সঞ্চয়ের জন্য আপনার আয়ের যে অংশটা বরাদ্দ রাখলেন এই অংশটা আপনি ওই খাতে ভাগ করে দিবেন। তাহলে সঞ্চয়ের একটা পরিকল্পনা আপনার হলো এবং সেই অনুপাতে আপনি সঞ্চয় করতে থাকলেন। এবং এই সঞ্চয় যদি অটোমেটেড হয় তাহলে এটা খুবই ভালো হয়। যদি আপনি বাসায় বসে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকাটা আপনার বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। আর এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে আপনি প্রথমেই যখন বাজেট করবেন, বাজেটের সময় এক্সপেন্ডিচার বাজেট তৈরি করার আগে সঞ্চয়টা কত সেটা একপাশে সরিয়ে রাখবেন। আপনার 100 টাকা আয় হলে 10 থেকে 20 টাকা আপনি আগে সঞ্চয় করে নেবেন, তারপরে যেটা থাকবে সেটার উপরে বাজেট করবেন এবং সেটাকে খরচ করবেন। এবং এই সঞ্চয়ের ক্ষেত্রে আরেকটা কথা বলা খুব জরুরি যে জরুরি তহবিল অবশ্যই যেন আপনার থাকে। এই জরুরি তহবিল 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 1 বছর। আপনি যদি 6 মাসের জরুরি তহবিল গঠন করেন এটা সবচাইতে সুন্দর হয়। আপনার বিপদ আপদ, আপনার রেনিডের জন্য এটা একটা বিরাট সঞ্চয়, বিরাট একটা সহায়। এরপরে প্রশ্ন হচ্ছে যে সঞ্চয়ের জন্য টুলস বা অ্যাপস কি? আপনি এই ভিডিওটা দেখা শেষ করার পরেই গুগলে একটু সার্চ দেন। সঞ্চয় করছেন, এটাকে তো আপনার ক্যালকুলেট করতে হবে, এটা কোথাও আপনার হিসাবটা রাখতে হবে। হিসাব রাখবেন, প্রথমত আপনি একটা কাজ করতে পারেন, আপনি এক্সেলে আপনি আপনার সঞ্চয়টা লিখতে পারেন যে আজকে আপনার কয় টাকা সঞ্চয় হলো, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, এইভাবে লিখুন। মনে হবে খুব ছোট অ্যামাউন্ট, বাট সাগরের যে অথই পানি তার মধ্যে এগুলো তো ছোট ছোট বিন্দু দিয়ে হয়েছে। সুতরাং আপনারও এই ছোট ছোট সঞ্চয় এটা একসময় একটা মহিরুহু আকার ধারণ করবে। তাহলে এক্সেলে লিখুন,
অথবা আপনি যেটা বলছিলাম যে ভিডিও দেখা শেষ করে আপনি গুগলে সার্চ দেন যে সেভিংস অ্যাপ কি কি আছে, অনেকগুলো অ্যাপ আপনি পাবেন। তার মধ্যে ডেইলি বাজেট নামে একটা অ্যাপ আছে, দ্যাট ইজ ভেরি কনভিনিয়েন্ট। সেটা আপনি ডাউনলোড করুন, করার পরে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কিচ্ছু যদি না হয় আপনি এরকম একটা নোটবুক ব্যবহার করেন, সেখানে ডেট লিখে কোন দিন কত সঞ্চয় হলো সেটা লিখেন। তারপরে মাস শেষে যে টাকাটা হবে দেখবেন যে যেটা বলছিলাম যে কখনো 500, কারো 5,000, কারো 1,000, কারো 100, এই টাকাটা আপনি ব্যাংকের কোনো সঞ্চয় স্কিমে রাখবেন। তারপরে একসময় যখন সঞ্চয় বড় হয়ে যাবে তখন সেটা বিনিয়োগের কথা ভাববেন, এবং বিনিয়োগের আগে বিনিয়োগ কোথায় করতে হয়, কিভাবে করতে হয় সেটা প্রফেশনাল অ্যাডভাইস নেন অথবা নিজে পড়াশোনা করে জানেন, জেনে নেবেন। আর একটা বিষয়, সঞ্চয়ের ক্ষেত্রে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা, এটা খুবই দরকার। সঞ্চয় করা আদৌ কিন্তু সহজ নয়, কারণ আপনার ভেতরে অনেক টেম্পটেশন কাজ করে, লোভ কাজ করে, শুধু খরচ করতে মন চায়। মন তো বাদুরের চেয়েও বেশি লাফায়, এবং যে খরচগুলা করতে চায় এই খরচগুলা অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ করতে চায়। 5 মিনিটের পথ হেঁটে গেলে হয়, কিন্তু একটা রিক্সা নিতে ইচ্ছে করে। হয়তো আমি লোকাল বাসে চলে যেতে পারি, কিন্তু আমার উবার নিতে ইচ্ছে করে। এই যে অল্টারনেটিভগুলা, মানে আপনি স্যাক্রিফাইস করবেন, ধৈর্য ধরবেন। আর একটা বিষয় হচ্ছে 5-6 মাস সঞ্চয় করলেন, হঠাৎ করে আপনার একটা কাজে লাগলো, পুরো সঞ্চয়টা ভেঙে ফেললেন। নো, ইট ইজ নট ডিজায়ারেবল। আপনার যদি হঠাৎ করে বিপদে পড়েন, গাড়ি নষ্ট হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, এই ধরনের বিপদগুলো, এটা আপনার ইমার্জেন্সি ফান্ড থেকে আপনি সাপোর্ট নেবেন। এই যে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আপনি সঞ্চয় করছেন, সেখান থেকে আপনি এই সাপোর্টটা নেবেন না। কারণ হচ্ছে এই টাকাটা আপনার বাড়তি সঞ্চয় হচ্ছে। আপনি কিন্তু সঞ্চয় প্রথমে একটা করেছেন, কিন্তু প্রতিদিনের ডেলি শপিং, ডেলি বিভিন্ন ধরনের খরচ থেকে অল্প অল্প বাঁচিয়ে যে সঞ্চয়টা করছেন, এই সঞ্চয়টা আপনি আর খরচ করবেন না। এটা আপনার ইমার্জেন্সি ফান্ড নয়। এই যে নিয়মতান্ত্রিক ভাবে অভ্যাসটা গড়ে তোলা এবং সঞ্চয়কে চালিয়ে যাওয়া, যেতে 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 একসময় দেখবেন যে আপনার অনেক টাকা হয়েছে, আপনি খেয়ালই করতে পারেন না যে এত টাকা কিভাবে জমলো। আমার দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইতে আমি সায়েদুল হক আকুঞ্জি সাহেবের কথা বলেছি। হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। উনি এরকম ছোট ছোট সঞ্চয় করতেন। সঞ্চয় করতে করতে উনি সরকারি চাকরি করেছেন, কিন্তু প্রচুর টাকার মালিক হয়েছেন। জীবনে 1 টাকা ঘুষ খান নাই, জীবনে 1 টাকা অন্যায়ভাবে আয় করেন নাই। রিটায়ারমেন্টের পরে অনেক বছর যাবত তিনি, মানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিয়মিত হিসাব করে ট্যাক্স দিয়ে গেছেন। কিন্তু তার জীবন ছিল সাংঘাতিক ক্যালকুলেটেড, খুবই সাদামাটা জীবন, কিন্তু সুন্দর জীবন, উন্নত জীবন। তার ক্ষেত্রে আমি দেখেছি যে ধৈর্য এবং নিয়মানুবর্তিতা একটা মানুষের আর্থিক সাফল্য অর্জনে কতটা হেল্প করতে পারে। সুতরাং আপনার ধৈর্য থাকতে হবে, এবং এই যে লোভ, ওই টাকাটা খরচ করে ফেলার লোভ, এটা থেকে দূরে সরতে হবে। এবং সঞ্চয় যখন বেশি হবে তখন আবার বলছি সেটা বিনিয়োগে টার্ন করতে হবে। তাহলে একসময় যেয়ে আপনি দেখবেন যে আপনার ছোট সঞ্চয় দিয়ে বড় বড় লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। আজ থেকেই আপনার যদি এই অভ্যাস না থাকে, এই অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট সঞ্চয়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, স্টার্ট ডুইং ইট। ইট ইজ ফ্যাবুলাস। আপনার মধ্যে একটা সুন্দর প্রতিক্রিয়া কাজ করবে, সঞ্চয় করার একটা দারুণ আগ্রহ তৈরি হবে, এবং তখন দেখবেন যে খারাপ ঋণ থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। ভালো থাকুন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।